আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান থার্ড আই থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমাদের সাথে কখনো একজন, কখনো দুজন, কখনো তিনজনও একসাথে অংশগ্রহণ করবে। তো আজকে আমাদের সাথে আছে এনটিভির বাণিজ্য বিষয়ক এডিটর জনাব সেলিম মাহমুদ। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। কেমন আছেন আপনি? আপনার জি, আলহামদুলিল্লাহ। আর নিউজের দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সেদিন আপনি তো অনেকদিন ধরে এই কি বলে এটাকে বাণিজ্য সংবাদ করে আসতেছেন। তো পতিত স্বৈরাচার সময়কার যে বাজার, আর এখন যে আমরা নতুন একটা সরকার পেলাম, যে আমাদের অতি বিপ্লব বা মানে ফ্যাসিস্ট বিরোধী একটা সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেটা চিন্তা করেছি এই সরকারের আমলে দুটোর ভিতরে আমরা বাজারের ডিফারেন্সটা কি? দুই সরকারের আমলে আসলে মূল পার্থক্যটা হলো, এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বড় আকারে যেটা চলে আসছে সেটা হলো সিন্ডিকেট। বাজারে কিন্তু এখন সিন্ডিকেট নাই বলে চলে। আর সবচেয়ে বড় আমি যেটা বলবো, যে আগে আপনার ঢাকার বাইরে থেকে যেসব পণ্যগুলো আসতো আমাদের ঢাকার বাজারে, সেখানে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা জেলায় পার হতে হতে প্রত্যেকটা পোর্টে আপনার কিন্তু আহ, ব্যাপক পরিমাণ কিন্তু আপনার চাওয়া দিতে হতো। সেটা কিন্তু এখন প্রায় কমে গিয়েছে বলে বলা যেতে পারে। আমরা যদি কারণ বাজারের কথা বলি, কারণ বাজারে কোন একটা পণ্য আসতে কারণ বাজার পার হতে 6টা জায়গায় চালা দিতে হতো। এখন সেটা নাই বলেই চলে। কিছু প্রতিযোগিতা আছে, কিন্তু যে আগে যে আগ্রাসী ভাবে চাঁদার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এখন নাই। শুধু তাই নয়, কারণ বাজারে যে যেসব পণ্য আহ, আপনার যেখানে ট্রাক নামায় নামায় এবং আহ, আপনার খুচরা বিক্রেতারা যেখানে বসে সব পর্যায়ে কিন্তু আপনার চাঁদা নেওয়া হতো। এবং এটা পুলিশ থেকে শুরু করে মানে পুলিশের হাত ধরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সেটা চলে যেত। এখানে মাঝখানে অনেক ধরনের স্তর ছিল এই চাঁদা। তো দেখা যেত যে এখানে শুধুমাত্র কারণ বাজারে কোটি টাকা চাঁদা উঠতো। আর কারণ বাজারটা হলো আপনার বলা যেতে পারে যে পাইকারি বাজারের একটা হাব। তো এইখানে যদি এই চাঁদা বেশি করে দেওয়া হয়, বা এখানে যারা ব্যবসা করতে আসে তারা যদি এত পরিমাণ টাকা শুধু চাঁদাই দেয়, সেই টাকার কিন্তু এই যে চাঁদার টাকায় এটা কিন্তু আসলে পণ্যের উপর পড়তো। অর্থাৎ আমরা কিন্তু ওই সময় দেখা যেত যে বেশি টাকা আমাদের পণ্য কিনতে হতো। এবং সেটা কিন্তু আপনি গত যদি আমরা 2 বছরের হিসাবটা বলি, যে গত 2 বছরে কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির যে পরিসংখ্যান সেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে 10% উপরে। এবং শুধু তাই নয়, খাদ্য মূল্যস্ফীতি যেটা আমরা, এটা সার্বিক মূল্যস্ফীতি 10% উপরে। এবং যেটা শুধু খাদ্য মূল্যস্ফীতি যেটা আমরা আসলে ভোগ করি, আহ সেই মূল্যস্ফীতি কিন্তু 14% পর্যন্ত উঠে গিয়েছিল। কিন্তু আমরা যেটা এখন এই সরকারের আমলে যেটা দেখতে পাচ্ছি, যে প্রথম দিকে কিন্তু হুট করে প্রচুর পরিমাণে মানে ব্যাপক পরিমাণে কিন্তু মূল্যস্ফীতি কমে গিয়েছিল। যে পণ্যের দাম ছিল 100 টাকায়, সেটি কিন্তু 40, 50, 60 টাকায় চলে এসেছিল। মাঝখানে কিছুটা আহ আমরা মূল্যস্ফীতি বাড়তে দেখেছি, কিন্তু আপনাকে সরকারকে সাধুবাদ দিতে হয়। এবার রমজানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বেশ স্বস্তির সাথে রমজান পালন করতে পেরেছে, কারণ মূল্যস্ফীতি কিন্তু অনেক কম ছিল। 10 শতাংশের নিচে মূল্যস্ফীতি নেমে এসেছিল। এখনো 10 শতাংশের নিচে সরকারি হিসাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এবং আমি এই এখানে যে চাঁদা মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো এই যে মূল্যস্ফীতির যে হিসেবটা, আমি আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হলো রমজান মাসে সরকার যে আমরা যে বলছি যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে, আদৌ কি তা পেরেছে? কারণ আমি দেখেছি সয়াবিন তেল, রমজানের প্রথম 1 সপ্তাহ সয়াবিন তেল ছিল না। চিনির দাম 125 টাকা ছিল, সেটা আগেও ছিল। ডাল টালের দাম বাড়েনি, এগুলো ঠিক ছিল। আর সবজির বাজার বা অন্য কিছুর বাজার যদি আমরা ধরি, ওই সময়টা ছিল টোটাল সবজির মৌসুম। সবজির মৌসুম, যার জন্য ওই সেটা বাজারে সেই প্রভাবটা পড়েনি। কিন্তু চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। তেল ছিল না, চালের দাম ঊর্ধ্বমুখী ছিল। এটা গেল এক। 2 নম্বর হলো ঈদের পূর্বে, আমি ঈদের মানে 2-1 দিন আগেও আমি দেখেছি ডিমের ডজন 100 টাকা। পেঁপে আমি দেখেছি 20 টাকা। পেঁপে পেঁপে বাংলাদেশের সবচেয়ে সস্তা তরকারি। পেঁপের কেজি 20 টাকা। আহ, ইয়ে ছিল, পেঁয়াজ ছিল
20-25 টাকা। ঈদ শেষ হয়ে গেল, হঠাৎ করে সবকিছুর দাম বেড়ে গেল। এটার কারণটা কি? যেমন এখন এই পেঁপে 60 টাকার নিচে পাওয়া যায় না, পেঁয়াজ 60 টাকা হয়ে গেছে, ডিম 135 টাকা হয়ে গেছে। এর কারণ কি? আচ্ছা, আপনি পেঁপের কথা বললেন বা আপনার যে সবজির কথা বললেন, এই মুহূর্তে দাম কমার বাড়ার কারণটা কি? আপনি এখন কিন্তু আপনার গরমের সিজনে যে আহ, সবজিগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে, এবং রমজান যখন ছিল তখনও কিন্তু আপনার যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির কিন্তু বেশ আধিক্য ছিল আর কি, বাজারে বলা যেতে পারে। তো শীতকালীন সবজির এই বেশি আধিক্যর কারণে কিন্তু আহ, দামটা কমে গেছিল। এখন দেখা যাচ্ছে যে শীতকালীন সবজিগুলো ধীরে ধীরে বাজার থেকে চলে যাচ্ছে, কারণ শীত শেষ। এখন আহ গরমের সবজিগুলো চলে আসতেছে। আবার এখন দেখা যাচ্ছে যে গরমের সবজি আহ কম পরিমাণে আসতেছে, অর্থাৎ গরম যখন আমরা একটু বেশি পড়ে যাবে, গরমের সবজিগুলো যখন বেশি পরিমাণে বাজারে চলে আসবে, তখন কিন্তু এই শীতের সবজির মধ্যে কিন্তু গরমের সবজির দামও কিন্তু আসলে কমে যাবে। পেঁপের দামটা যেটা আপনি বলছেন যে এই যে গরম এবং শীতের মাঝখানে যে এখন একটা যে সময়, মানে গরমের শীতের সবজি শেষ, গরমের সবজি আসতে শুরু করেছে কিন্তু পুরোপুরি আসেনি। এর মাঝখানে পড়ে আসলে এই পেঁপের মতো যে সবজিগুলো রয়েছে, যেগুলো যেগুলো 20-30 টাকায় পাওয়া যেত, সেটা এখন বেশি দামে পাওয়া যাচ্ছে। এই এই দুই মাঝখানে এটা বাফারিং একটা যে সময়টা, এই সময়ের কারণে এখন একটু দামটা বেশি দেখা যাচ্ছে। তবে যখন চলে আসবে হয়তো আর 15-20 দিনের মতো টাইম লাগতে পারে, বা 1 মাসের মতো টাইম লাগতে পারে, যখন সব না, সবজিগুলো তাহলে চলে আমি আসবে একটু গরম। বলি মাঝখানে, যে সেটা হলো, তাহলে আমরা যে বলছি যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা তো সরকারের তো এখানে কোনো ক্রেডিট নাই। এটা তো আমাদের উৎপাদনের উপরে বেস করে জিনিসটা হচ্ছে। এটা তো গেল একটা। হ্যাঁ, এটা সরকারের কিছু নাই কিন্তু। এখন আমাদের ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে গরম আর শীতের, সেজন্য কিছু সবজির দাম বাড়ছে, কিছু সবজির দাম কমছে, এটা মেনে নিলাম। গরমের সময় কিন্তু ডিমের দাম কম থাকে, তাই না? এখন ডিমের দাম তো বাড়ার কোনো কারণ নেই, কারণ ডিম এখন মজুত করলে ডিম পচে যাবে। ডিমের দাম বাড়ার কারণ কি? এক। 2 নম্বর হলো সয়াবিন তেল। সয়াবিন তেল, আমরা তো সিন্ডিকেটের কথা ভুলেই গেছি। সরকার নাকি সিন্ডিকেট ভেঙে দিবে। সরকার সরকারের তরফ থেকেও এখনো সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, কারণ তেল তো এখনো 6টা কোম্পানির হাতে জিম্মি। এই যে 14 টাকা করে যে তেল বাড়ানো হলো, এবং ওই দিন রাতেই বাড়ানো হলো, তার কারণ কি? কারণ বাজার তো অলরেডি 3 মাসের মজুদ রেখে তারা ইম্পোর্ট করে। তাহলে যেটা আগের দাম 852 টাকা ছিল, না 752 টাকা ছিল বা 852 টাকা ছিল, 852, সেটাই তো থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করে এটা কেন 14 টাকা বাড়িয়ে 920 টাকা 30 টাকা করা হলো? আর আরেকটা কথা হলো যে আমি আগের দামটাকে সমন্বয় না করে এখনই কেন এটা বলে দিলাম যে আজকে রাত্রি দামটা বাড়াতে হবে, এবং বাড়ানোর পরে কিন্তু এখনো বাজারে তেল কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল না। এটা কি বলবেন? আচ্ছা, এখানে, হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে আন্তর্জাতিক বাজারে কিন্তু সয়াবিন তেলের দামটা কিছুটা ঊর্ধ্বমুখী, মানে এটা বিক্রি করতে হবে। কারণ আমাদের পরিসংখ্যান দেখেছি আন্তর্জাতিক বাজারে এখন তেলের দামটা, সয়াবিন তেলের দামটা কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে এই তেলগুলো কিন্তু বড় একটা চালান আসে হলো আপনার ইয়ে থেকে, আপনার রাশিয়া এবং ইউক্রেনের ইউক্রেন এই থেকে। দিকটা কিন্তু আসে, ইউক্রেন থেকে আসে। তো সেখানে কিন্তু একটা যুদ্ধ মানে অবস্থা কিন্তু এখনো এটা থাকে। তো এখানে একটা আহ, এক ধরনের সংকট রয়েছে। আর আরেকটা হলো যে তেলের কিন্তু একটা বড় একটা অংশ ছিল আপনার এসালম। এসালম কিন্তু এখন মার্কেটে নেই বললেই চলে। মানে যেখানে এসালমের পোর্শন ছিল 20% মতো, সেটা কিন্তু এখন নেমে সেটা 5% বা আরো কমে চলে আসছে। এখন আপনি হুট করে কিন্তু এই যে যেসব কর্পোরেট কোম্পানি গুলো রয়েছে, বিশেষ করে আপনি যদি বসুন্ধরার কথা বলেন বা মেঘনা গ্রুপের কথা বলেন বা টিকে গ্রুপ, আহ, এগুলো কিন্তু আপনি মানে খুব বেশি মানে চাপ দিয়ে আপনি মানে খুব দ্রুত আপনি কিছু ফল পাবেন, এটা আসলে আশা মানে আমার যেটা বাস্তবতা দেখতেছি এটা খুব বেশি কাজে দিচ্ছে না। যদিও তারা কিছুদিন আগে কিন্তু বলছিল যে আপনার এলসি তে সমস্যা ছিল, যেহেতু ডলার সংকট ছিল, এখন ডলার সংকট কিন্তু অনেকটা কমে এসছে। আর তাদের যে দাবিটা সেটা হলো যে তারা ঠিকঠাক মতো মানে তেল আনতে পারছেন না এই যুদ্ধ বিগ্রহের কারণে। আবার পোর্টে কিছুটা সমস্যা তারা কথা বলছে যে পোর্টে দেখা যাচ্ছে অনেকদিন মানে তেল মানে আটকে থাকে, ওখান থেকে ছাড়াতে তাদের টাইম লাগে। জাহাজের যে ভাড়াটা মানে এখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে, পোর্টের সমস্যা রয়েছে, এবং কাস্টমস এর কিছু
মানে না আমলাতান্ত্রিক না, যে এখানে সমস্যাগুলো কিন্তু রয়েছে আমি সেগুলো একটু একটু দ্বিমত করি সেলিম আপনার সাথে। সেটা হলো, আমলাতান্ত্রিক জটিলতা তো এখন থাকার কথা না। কারণ পৃথিবীর ইতিহাসে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এত পাওয়ারফুল গভর্নমেন্ট তো আজ পর্যন্ত কোথাও হয়নি। তার কেন আমলাতান্ত্রিক জটিলতা থাকবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এটাও জানি যে সমুদ্রে তেল ভাসতেছে, তেলের জাহাজ ভাসতেছে, ভাসায় রাখছে, তারা কিন্তু তেল খালাস করছে না। তারা তেল খালাস করছে না। এবং যে বাণিজ্য উপদেষ্টা হলো, তারও কিন্তু কোনো এই ব্যাপারে আগ্রহ নেই। সে শুধু বলছে তেলের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। আর ওই যে একটা কথা বললেন না, যে মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, তো তেলের দাম তো বাড়ছে 3 মাস পরে। এই এই তেলগুলো তো আর এখন বাড়েনি, এগুলো তো আগের দামে তারা কিনেছে। তো ওরা তো সাধারণত 3 মাসের জন্য একবারে চালান নিয়ে আসে, বা 4 মাসের জন্য। তা আমার কথা হলো, বাড়বে ঠিক আছে, তেলের দামের বাজার আজকে বেড়েছে, আজকে 1 তারিখ, আমি 3 মাস পরে যে এইটার দামটা ধরবো, যে এটা এটা 3 মাস পরে আমার দামটা এটা হবে। 3 মাস আগে যে আমি আনলাম, সেটার কি হবে? যেমন সিম্পল আরেকটা জিনিস, এটা আসলে আরেকটা জিনিস সেটা হলো, যেমন আমাদের কি বলে এটাকে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, বলে যে আজকে থেকে কার্যকরী হবে। আজকে থেকে কেন কার্যকরী হতে হবে? এটাকে আজকে ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম বেড়ে গেল? আজকে কি জ্বালানির দাম বেড়ে গেল? এখন তো ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম কম, তাহলে আমার তেল কি কমছে? সেই যে 129 টাকা হয়েছে, সে তেলের দাম কি কমেছে? কমেনি। তাহলে আমরা বারবার কিসের দোহাই দিচ্ছি আসলে? কার কার দিকটা আমরা আসলে দেখতেছি? আসলে আসলে সরকার যে সবকিছু কন্ট্রোলে নিয়ে আসতে পারছে এই গত 8-9 মাসে, এটা কিন্তু বলাও যাবে না। মানে কারণ আপনি দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার তেলের দাম বা চিনির দাম বা লবণের দাম যাই বলেন না কেন, যদি বলে যে এই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে, তাহলে তারা হুট করে বাড়ায় দেয় এবং ওই দিন থেকে কিন্তু আপনার দামটা কার্যকরী কার্যকর হয়ে হয়ে যায়। যায়। এটা ভালো। আবার যদি বলে যে না, তেলের দাম কমাতে হবে বা চিনির দাম কমাতে হবে, তাহলে তারা বলবে যে আমরা তো আগে বেশি দামে কিনে নিয়ে এসেছি, বেশি দামে বিক্রি করবে। মানে এটা বাংলাদেশে আসলে আহ বাস্তবতা। এটা না না, এটা এটা যে বাস্তবতা খুব হলো, মানে আমার এটা আমার প্রশ্নটা হলো, আমার প্রশ্নটা হলো, হ্যাঁ, যখন বিগত পতিত ফ্যাসিবাদী সরকার বলি, মাফিয়া সরকার বলি, তারা একটা সিন্ডিকেট বা তারা একটা সুযোগ সুবিধা দেওয়ার কারণে এতদিন আমরা কথাগুলো শুনে এসেছি, আমরা সহ্য করেছি। তাদের এই জিনিসগুলো আমরা সহ্য করব না বলেই তো এই আন্দোলন। তাহলে আমরা কেন এখনো সেই জায়গায় আছি? আমাদের কোন জায়গাটাতে আমরা স্বস্তিতে আছি? এমন একটা জায়গা আছে যেটাতে আমরা স্বস্তিতে আছি। এখন অনেকে বলতে পারে যে 50 বছরের আবর্জনা, 15 বছরের আবর্জনা একদিনে কি ঠিক করা সম্ভব? সবকিছু সম্ভব, কিন্তু সে সম্ভব করার জন্য এই গভর্নমেন্টের যেই মানে কাজটুকু করার দরকার, সেটা কি আমরা আদৌ দেখতে পাচ্ছি? কারণ আপনি অনেকদিন ধরে বিজনেসের ব্যাপারটা দেখছেন, আপনি নিজে দেখেন যে এই যে তরমুজের বাজার, তরমুজ কি হলো ঈদের সময়, পুরা রমজান মাস তরমুজ 50 টাকায় বিক্রি হলো। এখন তরমুজের সিজন শেষের দিকে, তরমুজ এখন 45 টাকা, সাইজে ছোট, কিন্তু তরমুজ কখনো কেজিতে বিক্রি হয় না। এটা করলো, যখন বাজার নিয়ন্ত্রক দল যায় তখন একরকম হয়, তারা চলে আসলে সে আবার আগের জায়গায় চলে যায়। তাহলে আমার প্রশ্নটা হলো, আমরা কোন জায়গাটাকে আসলে, মানে যে আমরা যে প্রতিনিয়ত বলছি যে এগুলো চেঞ্জ করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, কোথায় আমরা সংস্কার, কোন জায়গাটা আমরা সংস্কার করলাম? আসলে আপনি খুব কঠিন কোশ্চেন করেছেন এবং এটা আসলে সবারই মানে প্রশ্ন যে এটা কেন মানে বাস্তবায়ন হচ্ছে না বা এরকম কেন এত কিছু করার পরও বা আমরা যে স্বপ্ন দিয়ে মানে এই আন্দোলনটা হলো সেটা বাস্তবায়ন আসলে আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি না। এখানে আমার এত বছরের অভিজ্ঞতা আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের মানসিকতা, ব্যবসায়ীদের বা সব পর্যায়ের মানুষের যে মানসিকতা, এই আন্দোলন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আসলে মানসিকতা কিন্তু ওইরকম চেঞ্জ হয়। হ্যাঁ, আপনার যে যে কথাটা আপনার বললাম যে কিছুক্ষণ আগে যে আহ, কোনো কিছু দাম বাড়লে এটার সাথে সাথে কার্যকর হয়, আর যদি দাম কমে তাহলে বলে যে না, আমাদের কাছে আগের পণ্যটা রয়েছে, এখনো সেইটা মানে নতুন পণ্য পাইনি, যখন নতুন পণ্য আসবে তখন বিক্রি করবো, কিন্তু দাম বাড়ার সাথে দিতে। এটা আসলে ব্যবসায়ীদের মানসিকতা এবং সরকার যে কিছু করার চেষ্টা করছেন তা না, চেষ্টা করছে কিন্তু আসলে সার্বিকভাবে মানসিকতা, ব্যবসায়ীদের যে অতি মুনাফার যে আকাঙ্ক্ষা, এইটা যতদিন পর্যন্ত না দমন হবে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে যতদিন না সচেতনতা বাড়বে,
ততদিন পর্যন্ত আহ আমার মনে হয় না সবকিছু এত দ্রুত ঠিকঠাক হয়ে যাবে। যদিও সরকার বলতেছে আমরা বিভিন্ন কমিশন করতেছি, আমরা আইনের শাসন ফিরে নিয়ে আসতেছি, সবকিছু আপনি যদি দেখেন সব সব জায়গায় আইনি শাসন ফিরে নাই তো। এখনো কিন্তু ওই নানা ঘটনা কিন্তু আপনি দেখতে পাবেন যে পুলিশ এখনো অনেক নিষ্ক্রিয়, বা এখানে কিন্তু যে চাঁদাবাজি, আমি বন্ধের কথা বলছি, আসলে চাঁদাবাজি বন্ধ হয়েছে অনেক জায়গায়, কিন্তু পুরোপুরি কি বন্ধ হয়েছে? পুরোপুরি তো বন্ধ হয়নি। হ্যাঁ, এখন এখন বলতে হয় যে আহ, শুধুমাত্র পুলিশ চাঁদাবাজি করছে, পুলিশ না, এখন এখন কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু চাঁদাবাজি করছে। এটা কিন্তু রয়েছে। আবার আহ, দেখা যাচ্ছে যে তারা এমন ভাবে প্রভাব বিস্তার করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তাব্যক্তিরও কিন্তু খুব বেশি একটা এখানে প্রভাব, মানে তাদের দমন করতে পারছে না ওই অর্থে। কারণ তাদের মধ্যে কিছুটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে। না, তো আমি তো এখন আমার মানসিকতা। আমার যে প্রশ্নটা সেটা হলো, এই যে আমরা সংস্কার সংস্কার বলে গলা ফাটাচ্ছি, তারাও খুব তৃপ্তির ঢেকুর তুলতেছেন যে অনেক কিছু করে ফেলছেন তারা। আলটিমেটলি কি রেজাল্টটা হলো? ডলারের দাম কি কমেছে? কমেনি। তারপর এখন এই যে পুলিশ প্রশাসনের কথা আসলো, চাঁদার কথা আসলো, চাঁদাবাজ কি তাদেরকে ধরতে কেউ বারণ করেছে? এখন কি দেশে কোনো মানে পলিটিক্যাল গভর্নমেন্ট? এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা তো সরাসরি একটা মানে পাবলিক পারসেপশনের একটা গভর্নমেন্ট। আমরা অনেক স্বপ্ন নিয়ে তাদেরকে বসিয়েছি। তাদের এই চাঁদাবাজ ধরতে, তাদের এই সিন্ডিকেট ভাঙতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, বিচারের আহ, বিচার ব্যবস্থাকে সুসংহত করতে তাদের সমস্যাটা কোথায়? আহ সমস্যাটা আসলে দায় আমার মনে হয় ইমপ্লিমেন্টটা, মানে বাস্তবায়ন, যে আপনি তৃণমূলে যে বাস্তবায়ন করবে ওই বাস্তবায়নে আসলে ঘাটতি রয়েছে। ওইখান থেকে আপনার নানা রকম প্ল্যান নেওয়া হচ্ছে, বা সংস্কার করা হচ্ছে, কমিশন করা হচ্ছে, আহ নানা কিছু করা হচ্ছে। কিন্তু এইটা মানে আবার অনেক অনেক সংস্কার আছে, আবার অনেক কমিশন যেগুলো তাদের কাজ শেষ করতে পারে না, বা প্রতিবেদন এখন মতো জমা দিতে পারে না। আমার আমার অনেক সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে, তারা বলছে সংস্কার শেষ আমাদের এই এই পক্ষ থেকে, কিন্তু ওইটা যে আবার বাস্তবায়ন করবে সেখানে কিন্তু সেই বাস্তবায়নটা আমরা দেখতে পাচ্ছি না, ওইভাবে দেখতে পাচ্ছি না। আহ আমার মনে হয় যে আমি যেটা বললাম যে আহ সবকিছুই হচ্ছে, কিন্তু এখানে যে বাস্তবায়ন করবে বা বাস্তবায়ন করার জন্য যে ধরনের লোকবল দরকার, সেটাও কিন্তু ঘাটতি রয়েছে। যেমন আমি আজকে একটা প্রোগ্রামে কভার করেছি, সেখানে কিন্তু আহ সিসিবি একটা প্রোগ্রাম ছিল আজকে গল্ফ ক্লাবে। তো ওইখানে সিসিবির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের অনেক কিছু আছে, মানে আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু যে ধরনের লোকবল দরকার, যে ধরনের অবকাঠামো দরকার, সেটা তো আমার নাই। আমার তো প্ল্যান আছে অনেক কিছু, আমার 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 হয়তো বাজেটও আছে, কিন্তু এটা যে আমাদের ইমপ্লিমেন্ট মানে করতে হবে, বা এখানে এখানে যারা যে ভুয়া কার্ডধারী বা যাদের আমি দিব, দেখা যাচ্ছে যে সেখানে 5 তলা বাড়ির মালিকও কার্ড নিয়ে বসে আছে, সেখানে একটা জুট মিলের মালিকও তাদের কার্ড নিয়ে বসে, মানে তাদের ক্ষমতা মানে প্রয়োগ করে এগুলো নিয়েছে। সবাইকে যে ধরতে পারছে তাও নয়, তারা হয়তো ইনফরমেশন নিয়েছে, বা তারা এগুলো ধীরে ধীরে এটা তাদের কাজ বাতিল করবে। এই যে মানে অবকাঠামো এবং লোকবল, এবং এটা যে বাস্তবায়ন করার জন্য যে ধরনের সক্ষমতা, এই সক্ষমতার বড় ঘাটতি আমি দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে লোকবলের ঘাটতি থাকবে কেন, সক্ষমতার ঘাটতি থাকবে কেন? কারণ ফ্যাসিস্ট আমলের যারা এই প্রশাসনে ছিল, তারা তো সবাই আছে, বহাল তবিয়তে আছে। তো তাদের তো লোকবলের অভাব থাকার কথা না। তারপরে এখন আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি, এরা এদেরকেও তো কাজে লাগানো উচিত। কারণ একটা দেশের যদি অবকাঠামো ভেঙেই যায়, আর আমি যদি পুরনো, এখন তো আমি দেখতেছি যে আসলে ব্যাপারটা কি, এই গভর্নমেন্ট আসার পরে এমন কোনো আমলা চেঞ্জ হয়েছে, এমন বিশাল বড় কোনো চেঞ্জ কি গভর্নমেন্ট করছে? করেনি। তো তাদের ইশারাতে তো সবকিছু চলতেছে। তো আলটিমেটলি হলোটা কি, যে তো যেটাকে আমি বলতে পারি যে নতুন বোতলে পুরনো মদের মতো অবস্থা। জিনিস তো সব একই আছে। কারণ এই গভর্নমেন্টের যেটা করা উচিত ছিল, যে এটা টোটাল পরিবর্তন। বিশেষ করে আমাদের যেহেতু প্রত্যেকটা অর্গানাইজেশন ভেঙে গেছে, মুখ থুবড়ে পড়েছে, তাদেরকে আগে সংগঠিত করা উচিত ছিল প্রথম। এই গভর্নমেন্টের প্রথম দুটো কাজ ছিল, একটা ছিল হলো আইন পরিস্থিতি ঠিক করা, আর হলো বাজারটা নিয়ন্ত্রণ করা। এই দুটোই তো তারা মানে আজ পর্যন্ত আমরা এরকম চাক্ষুষ কিছু দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু দেশে কি বলে এটাকে, যে আর্মি তো আছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি আছে, তাহলে এখনো কেন মব জাস্টিস চলবে?
এখনো কেন এখানে রাস্তা আটকে ওদেরকে আন্দোলন করতে হবে? এই গভর্নমেন্ট কি দেখিয়ে দিতে পারে না যে এটা এখানে না করে ওখানে একটা ফিক্সড জায়গা তৈরি করে দেওয়া? এদের তো কোনো সমস্যা নেই। এই ব্যাপারে কি বলবেন? আসলে আমার কিন্তু উত্তর কিন্তু সে ঘুরে ফিরে ভাই আমি ওইগুলো আসতেছে যে আহ, মানুষ মানে ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের মানে শক্তি দরকার, মানসিকতা দরকার, বা মানে এইগুলোকে আহ শক্তভাবে ধরার জন্য যে ধরনের ফোর্স দরকার, সেটা আমরা পাচ্ছি না। আপনি দেখেন যে যেখানে মব জাস্টিস হচ্ছে বা আজকে একটা আন্দোলন আহ, আমি কভার করেছি বিকেলের দিকে, আহ, সেখানে কিন্তু আন্দোলন করছে, একজনের কুশপুত্তলিকা পুড়ে দিচ্ছে সবকিছু, পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু এটা যদি মানে এই যে আজকে যে আন্দোলনটা হলো ইয়েতে আপনার পুঁজিবাজার বিনিয়োগকারী আন্দোলনটা করেছে, তো এটা যদি আপনার অন্য সময় হতো, আপনার যদি আগের গভর্নমেন্টের সময় হতো, তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা সংঘর্ষ হয়ে যেত। কিন্তু পুলিশ কিন্তু দূরে দাঁড়িয়ে দেখছে, কিছু করছে না। এখানে গাড়ি অনেক গাড়ি আটকে দিচ্ছে বা মানে যে বিষয়গুলো তারা করে থাকে আর কি একটা আন্দোলন করার জন্য, সেক্ষেত্রে কিন্তু পুলিশ ইন্টারফেয়ার করছে, আন্দোলন করতে দিচ্ছে। কারণ কি এখন যদি তাদের ইন্টারফেয়ার করতে যায়, তাহলে দেখা যায় যে তাদের উপরে চড়া মানে মানে সাধারণ মানুষ বা যারা আন্দোলনকারী তাদের উপর চড়া হবে। তো এই যে পুলিশের মধ্যে যে এক ধরনের আহ মানে এক ধরনের দুর্বলতা, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আহ তাদের যে সক্ষমতা ছিল আগে বা তাদের যে ভাবমূর্তি, এটা কিন্তু আমরা মানে 5ই আগস্টের পর থেকে আপনি জানেন যে যে ঘটনার মধ্য দিয়ে না আসলে না, সেটা তো 5ই আগস্টের পরে পুলিশ ট্রমাতে ছিল, পুলিশ আইসিইউতে ছিল, পুলিশ সিসিইউতে ছিল। সেগুলো তো অনেক ঘটনা ঘটেই গেছে। পুলিশের ভিতরে তো অনেক রদবদল হয়েছে, অনেক কিছু হয়েছে। স্বরাষ্ট্র সচিব উপদেষ্টা তো প্রতিদিনই বলছে আমরা এটা করব সেটা করব। আমার কথা হলো, যেহেতু আমরা সেনাবাহিনীকে মাঠেই রেখেছি, তাহলে কেন এত অরাজকতা, কেন এত মৃত্যু? 5ই আগস্টের পরে, এই ইন্টেরিয়র গভর্নমেন্ট হওয়ার পরে এতগুলো মৃত্যু কেন? আসলে খুবই দুঃখজনক। আহ এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া খুব কঠিন। তবে আমি মনে করি যে আহ, প্রত্যেকটা মন্ত্রণালয় বা যে দপ্তরগুলো রয়েছে তাদের আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, আরো বেশি নজরদারি বাড়াতে হবে। বা যেখানে আহ, কাজ হচ্ছে না বলে মনে হচ্ছে যে না যে এখানে দুর্ঘটনা দেখা দিয়েছে, আমার মনে হয় তাদের উদ্যোগী হয়ে সেগুলো আরো আরো বেশি নজরদারিতে, শুধুমাত্র আহ মানে এসি রুমে বসে বা বড় বড় কথা বললে হবে না, তাদেরও মাঠে নিয়ে ডাকতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। এবং যে কারণে আসলে তাদের মোরাল, বিশেষ করে পুলিশের যে মোরাল ভাবমূর্তিটা যে ভেঙে গিয়েছে, এটা শক্তিশালী করার জন্য নানা ধরনের ইতিবাচক পদক্ষেপ আমি মনে করে নেওয়া দরকার। কারণ এইভাবে আসলে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ একটা কিন্তু একটা মানে সাধারণ মানুষ বলে যে আগেই ভালো ছিলাম। আহ এই যে যদি কথাটা, এই যে সেলিম, এই যে কথাটা আগে ভালো ছিলাম, এই জিনিসটাকে তো ইস্টাবলিশ করার জন্যই তো এত কিছু। এই যে পতিত সরকারের লোকজন, এই যে চারিদিকে যে তাদের যে অগাধ অবৈধ পয়সা, অগাধ বাড়ি ঘর সম্পত্তির মালিক, তারা তারা তো সবাই দেশ ছেড়ে যায় না। দেশ ছেড়ে গিয়েছে কয়জন? 300 জন, 500 জন। তাদের তো বিশাল একটা জনবল রয়ে গেছে। তারা কেন এখনো ধরা ছোঁয়ার বাইরে? আর আমার আরেকটা প্রশ্ন আমার নিজের কাছে, সেটা হলো, সরকার চাইলে তো সবই বাজেয়াপ্ত করতে পারে। ডিসি হারুন, ডিবি প্রধান হারুন, হারুনের এত সম্পত্তি, এগুলো সরকার কেন প্রয়োগ করছে না? আমাদের যদি অর্থের অভাব পড়ে, তাহলে আমরা কেন এগুলো সরকার নিয়ে এগুলো মানে ইয়ে করে দিচ্ছে না, নিলামে তুলছে না? বেনজিরের এত সম্পত্তি, যেখানে বেক্সিমকোর মতো একটা অর্গানাইজেশনের 60,000 কর্মী ছাঁটাই করে দিয়ে ওদের অর্গানাইজেশন বিক্রি করে তাদের বেতন দিতে পারে, তাহলে এদের গায়ে হাত দিচ্ছে না কেন? বসুন্ধরার গায়ে হাত দিচ্ছে না কেন? মানে এগুলোর কারণটা কি, এটা তো আমি বুঝতেছি আসলে না। এখানে তো দুর্বলতা রয়ে গেছে। ধরেন আপনি যে আমরা ডিবি প্রধান হারুনের কথা বলি, তার কিন্তু আহ, আমার আমার কাছে যে তথ্য রয়েছে, তার কিন্তু আপনার গাজীপুরে আপনার কিন্তু শত শত একরের জমি রয়েছে, রিসোর্ট রয়েছে, আহ, এবং এর বাইরেও অনেক সম্পত্তি রয়েছে। আহ, উত্তরে শুধুমাত্র তার 6টা ফ্ল্যাট রয়েছে, 6টা বাড়ি। ফ্ল্যাট রয়েছে। সেগুলো কিন্তু আসলে ধরা উচিত ছিল এবং এবং সেগুলোকে
আমাদের সামনে গণমাধ্যমের সামনে কিন্তু প্রচার করার দরকার ছিল যে না এগুলো ধরা হয়েছে। আপনি শুধু তাই না, যেমন আজকে আজকে যে রিপোর্টটা আসছে যে পলক 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 যেটি বলছে যে রাত 2টা পর্যন্ত আহ তারা ওই, 6 আগস্ট তারা রাত 2টা পর্যন্ত ছিল সংসদ ভবনের একটা কক্ষে। এবং পলক ধরা পড়েছে, পলক ধরা পড়ে কিন্তু শিরিন শারমিন কিন্তু সাথে ছিলেন, শিরিন শারমিন কিন্তু ধরা পড়েনি। এখন শিরিন শারমিন কোথায় আছে, দেশে আছে না দেশের বাইরে আছে, এগুলো কিন্তু প্রশ্ন রয়ে গেছে। আহ তো আমার মনে হয় যে বেশ কিছু বিষয় আছে যেগুলো সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা দরকার, না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাবে। এবং যে মানে মানুষ যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল, সেই স্বপ্নের কিন্তু মানুষ ভাবে যে আসলে যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আসলে বাস্তবায়ন বা সেটা ভোগ করার যে আহ পর্যায়টা, সেটা কিন্তু মানুষ আসলে পাবে না। এবং মানুষের মধ্যে যে হতাশা ছিল সেই হতাশাটা কিন্তু আবার চলে আসবে। এবং মানে আমরা কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে আপনি 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 যে যেটা বলছেন, যে বিষয়গুলো তুলে নিয়ে আসছেন, এগুলো কিন্তু আমরা আসলে কিছু কিছু বাস্তবায়ন দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে এগুলো কেন করা হচ্ছে। আসলে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে বলেন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের আরো বেশি এই বিষয়গুলো খোলাসা করা উচিত। না, তারা কি একটা জিনিস করেছেন, চিন্তা কতদূর করেন, গিয়েছেন। আপনি কিংবা আমি, আমরা তো সমাজের অতি নগণ্য, আমরা তো সমাজের অতি নগণ্য। আমরা যদি এত বড় বৃহৎ পরিসরে চিন্তা করতে পারি, যারা ওই অত বড় জায়গায় যাদেরকে আমরা বসিয়েছি তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা তো আমাদের চেয়ে অনেক বেশি থাকার কথা, বেশি হওয়ার কথা। তাহলে তারা কি ভাবছে, আমাদের ভাবনাগুলো কি তাদের ভাবনায় যায় না? তাহলে মানে আমরা আসলে কাদেরকে বসালাম, কেন বসালাম? আর যদি বসিয়ে আমরা ভুলও করে থাকি, অন্তত প্রধান উপদেষ্টা তো ওয়ার্ল্ড পুরা পৃথিবী ব্যাপী একজন ফেমাস লোক, সে দেখতে পাচ্ছে না তার কাকে দিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে, সেগুলি কেন পরিবর্তন হচ্ছে না? আসলে কেন পরিবর্তন হচ্ছে না এটা আমার পক্ষে বলাটা কঠিন। আহ, তবে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা যেটা বলছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের যে রিপোর্ট দেওয়া হয় 6 মাস, যখন 6 মাস হয়েছে আর কি সরকারের, তখন কিন্তু আমরা একটা রিপোর্ট পেয়েছি যে কোন মন্ত্রণালয় কি ধরনের উদ্যোগ নিয়েছে। হয়তো যেহেতু বলা হচ্ছে যে এই গভর্নমেন্ট হয়তো আরো 1 বছরের মতো থাকতে পারে এবং পরের 6 মাস 1 বছর যখন পূর্ণ হবে, তখন হয়তো পরবর্তী তাদের রিপোর্টে বলা যেতে পারে যে আসলে দেখা যেতে পারে আসলে তারা কতটুকু অগ্রগতি করেছে। তো প্রত্যেকটা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু নানা ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তারা না নানা না, ধরনের উদ্যোগ সংস্কার নিচ্ছে। গঠনও করা হয়েছে, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য তো একটা শ্বেতপত্র প্রকাশ করলো, তার প্রকাশ আলোকিত করলেন, হ্যাঁ। তা থেকে আমরা কি পেলাম? কিছু দেখতে পেলাম? শ্বেতপত্র প্রকাশের পর দেবপ্রিয় যেটা আমাদের দেখেছি যে বিদেশ কিন্তু পাচার হয়েছে 27 লক্ষ কোটি টাকা। তো পরবর্তীতে আমরা যেটা এখন এখন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু গভর্নরের কথায়, গভর্নর এবং অর্থ উপদেষ্টার কথায় দেখে বেরিয়ে আসছি যে বিদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরে আনার জন্য কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং বিশেষ করে আহ, ইউরোপ এবং যুক্তরাজ্যের বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং গভর্নর আমাদের সবশেষ যে আপডেটটা দিয়েছে যে এটা কিছুটা ইতিবাচক তিনি সাড়াও পেয়েছেন, যে টাকা ফিরে আনার জন্য মানে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হয়তো সফলতার মুখ দেখতে পায়, তবে কিছুটা সময় সাপেক্ষ। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি তাদের আহ, আহ, আলোচনা করতে হচ্ছে এবং তাদের যে সংস্থা, সেই সংস্থাগুলো আহ, আহ, কিভাবে রেসপন্স করবে সেই রেসপন্সের বিষয়গুলো রয়েছে। কারণ প্রত্যেকটা দেশের আইন এবং তাদের যে যে ধরনের কারণ রয়েছে সেগুলো কিন্তু এক না। এবং আচ্ছা, অনেক দেশ সেলিম, রয়েছে। আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, টাকা যেগুলো পাচার হয়ে গেছে ওগুলোর কথা আমরা ভুলেই যাই, ওগুলো ফেরত আসবে না, এটা আমরা ভুলে যাই। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো 5ই আগস্ট সরকার পতন ঘটলো। এখানে এক এখানে মিনিট, আমি একটু যুক্ত করে দিই। না আমি শেষ করি। আর আমি একটু যুক্ত করি। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কোশ্চেন শুনতেছি কিন্তু আমি এটা মনে হয় আপনি অন্য কোশ্চেন করবেন। তবে আমি একটু টাকা যে ফেরত আনার বিষয়টা আমি একটু যোগ করি। সেটা হলো যে টাকা কিন্তু ফেরত আনার ইতিহাস কিন্তু বাংলাদেশে আছে। আপনি আপনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, তার টাকা কিন্তু সিঙ্গাপুর থেকে মানে ফেরত আনা না হয়েছে। না এটা না, সেটা আহ সেটা তো সেটা বলবেন আমি জানি, ওটা টাকা ফেরত আনে না, ওইটাকে যদি ধরা হয় ওইটা কোনো কিছুই না। এখন না, এক মানে মানে আমি আমি যদি আমি বলছি, সাগর থেকে এক আজলা পানি তুললে ওটা কিন্তু সাগর শুকিয়ে যাবে না। এই আরাফাত না, রহমান সেটা কোকর আমি ব্যাপারটা সাধারণ কথা নিয়ে যে ফ্যাসিস্ট সরকার এটা যে নাটক সাজিয়েছিল, আমরা ওই বিষয়ে নাই বা গেলাম। হুম,
কারণ এটা ওখানে যে নাটকীয় বলা টাকা, যেতে পারে। আর এখানে হলো লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, ওটা ফেরত আসবে। এটা আমরা না একটা স্বপ্ন দেখতেই পারি যে কখনো না কখনো হয়তো বা এটা আসতে পারে, বা একটা প্রচেষ্টা চলছে। আমার প্রশ্ন হলো, 8 তারিখে কিংবা 10 তারিখে সরকার শপথ গ্রহণ করলো, 10 ওই শপথ গ্রহণের পর যারা ভিকটিম বা যারা মানে অন্যায়ের সাথে জড়িত ছিল, যারা অন্যায় করেছে, তাদের অ্যাকাউন্টগুলো কেন বন্ধ করা হলো না, কেন সিজ করা হলো না? এবং যার দরুন এই যে এখন আজ 9 মাস পরে যদি কারো অ্যাকাউন্ট সিজ করা হয়, এই 9 মাসে কি ওই ওই ব্যাংকে কোনো টাকা থাকার কথা? ওই সময় যদি এগুলো বন্ধ করা হতো, তাহলে দেশে কত টাকা পাওয়া যেত? সেটাই ওই সময় পরে সাথে সাথে যদি বন্ধ করা হতো, যখন সরকার গঠন হলো তারপরে যদি বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এবং দুদক এই তিন প্রতিষ্ঠান মিলে যদি কার্যক্রম গুলো হাতে নিত, তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট আসতে বলে মানে এটা আমরা সবাই বিশ্বাস করে যে এটা একটা বড় কাজ হচ্ছে। কিন্তু তারপরেও তো ফিস করা হচ্ছে। এটাও তো একটা ইতিবাচক দিক যে ফিস করা হচ্ছে। না না, কিন্তু ফ্রিজ সবচেয়ে করা বড় হচ্ছে দিকটা হলো কখন? যে মানে আমার কথা হলো, 8 মাসে ওই অ্যাকাউন্টে টাকা যদি চলে গিয়েছে। 800 কোটি টাকাও থাকতো, 8 মাস পরে তো ওখানে 8 টাকা থাকবে বা 8 কোটি টাকা থাকবে। তা আমি তো 972 কোটি টাকাই লস করলাম, 92 কোটি টাকা আমার লস হয়ে গেল। মানে এই যে ধীরে মানে চলার নীতিটা, মানে এইটা সম্বন্ধে আপনি কি বলবেন? এত ধীর কেন আমরা? আসলে ধীর করে এখনকার বেশ কিছু বিষয় আছে, মানে এখানে আমরা আমাদের সামনে যেগুলো আসতেছে আর কি, বিভিন্ন তথ্য আসতেছে, বিভিন্ন আমাদের সোর্সের মাঝে যে ধরনের তথ্যগুলো পাই, এখানে কিন্তু এক হলো যে যারা এখানে বসছেন, এখানে উপদেষ্টা যারা বসছেন, তারা কিন্তু খুব বেশি আমার আহ বলা হয় যে তারা অভিজ্ঞ না। হ্যাঁ, আবার কিছু উপদেষ্টার মধ্যে সদিচ্ছারও প্রভাব রয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিছু মন্ত্রণালয় রয়েছে, অধিদপ্তর রয়েছে, যাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের মানে ওই কর্তৃত্ব যারা যারা সুবিধাভোগী ছিলেন তারা কিন্তু রয়েছে। এবং তারা অনেকেই চায় না, বিভিন্ন মন্ত্রণালয় আমরা দেখেছি এবং এগুলো নিয়ে বেশ আলোচিত, যদিও খুব বেশি রিপোর্টে আসেনি এগুলো। সেখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের ওই সময় যারা খুব বেশি চাটক মানে সুবিধাভোগী ছিলেন, চাটকার ছিলেন, তারা এই সরকারের আমলে বড় বড় পদে বসে আছে। তো তারা অনেক ক্ষেত্রে চায় না যে এইগুলো সামনে আসুক, বা তারা অনেক ক্ষেত্রে চায় যে এটা এই যে এখানে ধামাচাপা এই কিভাবে কথাটা দেওয়া আমি যায়। বলতে চাচ্ছিলাম, এই যে চাটুকাররা, সুবিধাভোগীরা, তারা এখনো থাকে কিভাবে? এটা খুব এটা আসলে বলা খুব কঠিন থাকে কিভাবে। যারা চাটকার তারা নানাভাবে তারা জানে যে আসলে কোন ফাঁক ফোকর কিভাবে আহ, এখান থেকে বের হওয়া যায়। তারা মানে হয়তো জানে। আবার অনেক জায়গায় কিন্তু আপনার অনেক, আপনি কিন্তু আবার সবাইকে যে বাদ দিয়ে দিবেন এটাও কিন্তু খুব কঠিন। যেমন আপনি যদি 64 জেলার 64 জন ডিসিকে আপনি হঠাৎ করে একসাথে বাদ দিয়ে দেন, এটা কিন্তু তাহলে এক ধরনের মানে একটা ব্যুরোক্রেসির এক ধরনের সংকট তৈরি হবে। আপনি সব ওই সময় যারা চাটুকারিতা করেছে বা অনেক হয়তো মাধ্যমে করেছে, তাহলে সবাইকে যদি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু মন্ত্রণালয় চলবে কিভাবে? এটা কিন্তু একটা বিষয় আছে যে অনেক হলো মাধ্যমে আবার কিন্তু তাদের কাজ দিতে না হচ্ছে। না, আবার আমরা এটা অনেকে জানি যে হঠাৎ করে নানাভাবে সব, কনভিন্স না এটা আমরা নানাভাবে জানি কনভিন্স করে। যে সেলিম, যে আমরা জানি যে হঠাৎ করে সব একবারে চেঞ্জ করা যায় না, ধীরে ধীরেই করতে হয় বা করার নিয়ম। তো 8 মাসে তো আমি এতগুলো ডিসি, এতগুলো সচিব, এতগুলো অতিরিক্ত সচিব, এতগুলো যুগ্ম সচিব, আমি তো ধীরে ধীরেও পারতাম এই চাটুকারের দলকে ছোট করে আনতে। এই যে বিচারহীনতার যে প্রভাবটা গত গভর্নমেন্ট চালু করে রেখে গেছে, তো আমি চেঞ্জ করলাম না, আমি তাদের প্রশাসনই রাখলাম, কিন্তু আমার তো হাতটা শক্ত থাকতে হবে যে আমি যেটা বলবো সেটা করতে, তারা শুনতে করতে বাধ্য থাকবে। তাও তো আমি বাধ্য করতে পারিনি। তাহলে আমার কোন দিক দিয়ে লাভ হলো? ওদেরকে ছেড়ে দিলেই আমার কি হতো? রেখেই বা আমার কি লাভ? শেয়ার বাজারের কি অবস্থা? আপনার সে রাষ্ট্রের কথা বিশেষ করে শেয়ার বাজার অবস্থা খুবই ভয়াবহ। আজকে আন্দোলন হলো শেয়ার বাজারে, আপনি যেটা বলা হচ্ছে, আমাকে বিনিয়োগকারী আজকে যেটা জানালেন, আমি এই নিউজটা কভার করেছি একটুর জন্য আজকে। তো তারা বললেন যে আহ 80,000 কোটি টাকার উপরে কিন্তু শেয়ার বাজার থেকে বোধ হয় মানে চলে গেছে গত 9 মাস, বেড়ে গেছে নানা মানে কোম্পানির দর পতনের মাধ্যমে। আবার আবার অনেকে বলছে যে অনেক ব্রোকারেজ হাউস কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, আমরা অনেকে বন্ধ করে দিলেন। এবং অনেক বিনিয়োগকারী আছে যারা লাখ লাখ টাকা মানে লস করেছে।
অনেক অনেক দিনে তো অনেকের টাকা শূন্য হয়ে গেছে, এরকম আমাকে অভিযোগ করেছে। তাদের যে আহ, অভিযোগটা, মূল অভিযোগটা যে বিএসইসি মানে নিয়ন্ত্রক সংস্থা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, সেখানে যে চেয়ারম্যানকে বসানো হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু এক ধরনের আন্দোলন হয়েছে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে, গত গত মাস সম্ভবত বিএসইসির কর্মীরাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে এবং এখানে যে কমিশনের পুরো কমিশনের বিরুদ্ধে কিন্তু এক ধরনের স্ট্রাইকে গিয়েছিল আর কি। এক ধরনের আন্দোলন হয়েছে। আজকে বিনিয়োগকারীরাও বলছেন যে বিএসইসি চেয়ারম্যান যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সেটা আসলে শেয়ার বাজারের জন্য খুব বেশি একটা আহ ভালো পদক্ষেপ হচ্ছে না। এবং একজন উদাহরণ দিয়ে যেটি বলেন যে গায়ে যদি আগুন লাগে তাহলে তো আগে আগুন নেভাতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিএসসিসি যেটা করছে সেটা হলো যে তারা খতিয়ে দেখতেছে যে আগুন কে লাগালো, হ্যাঁ, আগুন কিভাবে লাগলো, কে লাগালো, তারা এটা খতিয়ে দেখছে। কিন্তু যে আগুন সেটা নেভাতে হবে, সেটা কিন্তু আসলে আহ তারা সেই উদ্যোগটা নিচ্ছে না। এটা হলো অভিযোগ তাদের। আসলে তাহলে আমরা কি এখানে একটা কথা বলতে পারি না, যে আমাদের প্রধান উপদেষ্টা সে তো অর্থনীতিবিদ, এবং সে অর্থনীতি মাইক্রো ক্রেডিট নিয়ে সে কাজ করে, এবং আমাদের যে মানে গভর্নর সালেউদ্দিন আহমেদ বা হাসানে মনসুর, এরা তো জানে যে শেয়ার মার্কেট বা এই বাজারে কাদেরকে বসানো উচিত, কাকে বসানো উচিত। তারা তো সরকারের একটা বড় পদে আছে। তো কেউ একজন ভুল করেছে, তো ওই ভুলটা ধরিয়ে দেওয়ার মতো কি কেউ নাই? ধরিয়ে দেওয়ার মতো আছে, অনেকে ধরে দেওয়ার মতো আছে, এবং অনেক যোগ্য লোক আছে। আপনি যদি বিএসসিসির কথাই আমি ধরি, এখানে কিন্তু আহ একজনকে বসানোর কথা ছিল। এখানে কিন্তু প্রথম একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, আপনি জানেন। উনি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ছিলেন এবং বেশ যোগ্য ছিলেন। আহ, এখনকার যে চেয়ারম্যান রয়েছে, তার যোগ্যতা আমি প্রশ্ন করছি না। তিনি অনেক অনেক জায়গায় সার্ভ করেছেন, অনেক ব্যাংকের বড় বড় পদে ছিলেন। কিন্তু কিন্তু তাকে যখন বসানো হলো, আহ, বলা হলো যে তিনি আহ সালমান এফ রহমানের সাথে কাজ করেছেন, এবং সরকারের অনেক প্রজেক্টে তিনি গবেষক হিসেবে কাজ করেছেন। এই জন্য ফ্যাসিস্ট দোষর এই অভিযোগে তাকে বসানো হলো। এখন নতুন যাকে বসানো হলো, সে তার যে অতীত ইতিহাস যেটা আমরা কেটে দেখলাম, তিনি কিন্তু কোথাও ওইভাবে সাফল্য পেয়েছেন খুব বেশি একটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি একটা ওনার ওনার মানে সাফল্য ঝুড়ি কিন্তু খুব বেশি একটা সমৃদ্ধ না। এখন তাকে বসানো হয়েছে। এখন আপনি ইউনুস, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু বলেছে যে ওই সময় আমরা যাকে পেয়েছি, যাকে মনে হয়েছে উনি পারবেন, ওইভাবে বসিয়ে দিয়েছি। এখন কাউকে বসালে আবার আচ্ছা, আমি বসালাম না কেন? ওই কিছুদিন আগে আমরা দেখলাম না, সরিয়ে ওই যে দিলাম। 1 মিনিট সেলিম, এই যে ভাই, কিছুদিন আগেই তো আমরা দেখলাম এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন কোথায় কাকে দিয়ে আবার চেঞ্জ করে ফেললো। তো আমার কথা হলো যে আমার মনে হয়েছে যে উনি পারবে। 8 মাস আগে আমি ওনাকে নিয়োগ দিয়েছি, আমি কি 1 সপ্তাহে বুঝতে পারি না ওই জিনিসটা চলবে কিনা, একে দিয়ে আমার কাজ হবে কিনা? হাড়ির ভাত কি সব টিপতে হয়? না, আপনি ঠিকই বলেছেন। অনেকে, আমি আমি যতটুকু খুঁজে দেখেছি আর কি, এখন যদি ধরেন 1,000 পয়েন্ট কিন্তু কমে গেছে শেয়ার বাজার থেকে, যেটা গত 15 বছরও কমে নেই। গত 15 বছর যেটা কমে নেই, সেটা গত 8 বছর, 8 মাসে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে 1,000 পয়েন্টের মতো মানে ডাউন হয়েছে বিএসসি বিএসসি সূচক। এখন যদি অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি আমি যত খোঁজ নিয়ে দেখেছি যে যদি চেঞ্জ করা হয় তাহলে একটা ডিসক্রেডিট হিসেবে দেখা হয়। কারণ তাকে যদি চেঞ্জ করা হতো, দুঃখিত, তাকে যদি চেঞ্জ করা হতো, তাহলে কিন্তু যখন বিএসসিসির কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা যে আন্দোলনগুলো করছিলেন যে না, এই চেয়ারম্যান অধীনে বা এই কমিশনের অধীনে আমরা কাজ করবো না, তাদের কিন্তু অনেকের বিরুদ্ধে এখন মামলা চলতেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনানুগ, এবং তাদের যে কাঠামোগত ভাবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা কিন্তু তাদের তাদের বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি চেঞ্জ করা হতো, আমার তো ভেবেছি যে আহ, আপনার আহ, পুলিশ এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে বের করে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন হয়তো বিষয়টা, বিএসসি চেয়ারম্যানকে গত মাসে, যেটা আমার গত মাসে সরে দেওয়া হয়েছে, তাকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই আন্দোলনকারীদের মধ্যে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে বিএসসি ভবন থেকে, আগারগাঁও ভবন থেকে। এবং আমরা কি- আমি আমরা আমরা এটা ওই সময় ছিলাম।
আমি সরাসরি ওই সময় ছিলাম না, আমি পরে গিয়েছি এবং পরের দিন আমি অবশ্য কাভার করেছি। কিন্তু পরে আমরা কিন্তু ওই দিনই ভেবেছি হয়তো এই চেয়ারম্যানকে আর রাখা হবে না বা চেঞ্জ করা হবে। কিন্তু পরের দিন কিন্তু আমরা দেখলাম যে বিকেলে ঠিকই উনি কিন্তু মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আবার উনি ভবনে প্রবেশ করলেন। তার মানে হলো যে সরকারের কিন্তু এক ধরনের মানে সম্মতি রয়েছে যে না, যা যা হবার হবে, তুমি কাজ চলে যাও। কিন্তু আবার এই পাশে কিন্তু মানে বিজেপি তারা বলতেছি যে না, মানে হলো যে এই সবকিছু চেয়ারম্যান ভালো কিছু করতে পারবে, সবকিছু ধ্বংস হয়ে যাক, তবু ওকে আমার রাখতে হবে। রাখতে হবে সবকিছু হয়তো। ধ্বংস হয়ে যাক, তারপরে আমার ওকে এমন রাখতে হতে হবে। পারে যে ডিসক্রেডিট, যে হ্যাঁ আমি যদি এভাবে সবাইকে সরাই দিই বা যাদের নিয়োগ করা হয়েছে তাদের সরাই দিই, তাহলে সেলিম, হয়তো আচ্ছা সেলিম, অন্য আচ্ছা আমরা এই প্রসঙ্গটা আর না বাড়াই, কারণ এটা আমাদের চেয়ে অনেক বড় বোদ্ধা লোক আছে। তা আমার এখন যে প্রশ্নটা, এটা হলো শেষ প্রশ্ন, সেটা হলো আমরা কিন্তু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার আন্তর্জাতিক খ্যাতি সবকিছু কিন্তু বিশাল, এত বিশাল, আমরা কেন তারপরও ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড় পাচ্ছি না? আমরা কেন এখনো আইএমএফ এর টাকা পাচ্ছি না? তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বাণিজ্যের ভবিষ্যৎটা আসলে কি? আমি এর দিকটা ইতিবাচক। আমি কিছুটা সময়টা পড়া ছিল। আহ, আমি এই দিকটা ইতিবাচক চিন্তা করতে চাই, কারণ বেশ কিছু আমরা সাইন আমরা দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। আচ্ছা। আহ, তো আমি কিছু সাইন দেখতে পাচ্ছি, সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু প্রজেক্ট গুলো চলতেছে এখন, প্রজেক্ট চলতেছে। আহ, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট চলতেছিল ক্যামেরাটা এবং একটু ঘোরাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। okay, আহ, তাদের প্রজেক্ট গুলো চলতেছে এখন, এবং নতুন করে অনেকে কিন্তু বিনিয়োগ করার জন্য আগ্রহ দিতেছে এবং বিনিয়োগ করছে। যেমন বিনিয়োগ সম্মেলন হয়ে গেল এখানে, অনেক অনেক দেশ থেকে কিন্তু আসছে এবং তারা কিন্তু আমাদের যে ইপিজেড গুলো তারা কিন্তু ঘুরে ঘুরে দেখেছে এবং তারা এখানে দেখছে যে এখানে যদি একবার মানে ব্যবসা শুরু বিনিয়োগ করা যায়, করা যদি যায় ব্যবসা তাহলে আমাদের একটা বিশাল হবে। কিন্তু সেলিম, আপনার কি মনে হয়, এই যে বিনিয়োগ সম্মেলন হলো, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত তারা বিনিয়োগ করবে? পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত বিনিয়োগ করবেন কিনা, এটা নিয়ে তো এক ধরনের আহ আলোচনা আছে, এক ধরনের সংখ্যাও আছে, তারা অনেকে সংখ্যা প্রকাশ করছেন, আবার অনেকে ডক্টর ইউনূসের প্রতি আবার আস্থাও রাখছেন, কারণ ডক্টর ইউনূস কিন্তু বলছেন যে এখানে বিনিয়োগ করলে কি কি সুবিধা, এবং তিনি অবশ্যই কিছু মানবিক দৃষ্টিকোণ দিয়ে বলেছেন যে দেশে বিনিয়োগ করা মানে শুধুমাত্র আপনার ব্যবসা করা না, এখানে সাধারণ মানুষকেও হেল্প করা। কিন্তু আমরা কিন্তু বিনিয়োগ দেখতে পাচ্ছি, যেমন গতকালই কিন্তু আপনার ইয়ের সাথে একটা আহ, আপনার আপনার মাতারবাড়ির যে সিপোর্টটা, ডিপ সিপোর্টটা, মাতারবাড়ির সেটা ডিপ ওই যে সিপোর্টে কিন্তু আপনার জাপানের সাথে সেটা ইয়ে জাপান, হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার গতকালই কিন্তু চুক্তি সই হলো এবং তারা শিগগিরই না, কাজ এটা শুরু তো করবে, এটা আগেই আমাদের ছিল, সেটা হয়েছে, সেটা বলছি না আমি। আমি বলছি যে মানে আলোচনার বিষয়টা হলো ওই জায়গায় যে আমরা এত বড় বড় মানে ইয়ে করছি, আমরা তো আশা করি, কিন্তু আমাদের দেশের মানে ভিতর থেকেই তো বিনিয়োগ হচ্ছে না। এই ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় ভিতরের বিনিয়োগই কমে গেছে, সবকিছু প্রায় অনেক আপনি কিছু বন্ধ হয়ে গেছে, তো বাইরের বিনিয়োগ এই সময়। একটা বিষয়, আপনার একটা বিষয় কিন্তু মাথায় রাখেন। আপনি আপনি যদি আমাদের ইতিহাস ঘেটে দেখেন, আপনি যদি গত 30-40 বছর ইতিহাস ঘেটে দেখেন, আপনার কিন্তু শেষ সব সব সরকারের আমলেই শেষ বছর কিন্তু আপনার বিনিয়োগ হয় না। আপনি আপনি দেখেন, দেখা যাবে যে আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছরই প্রত্যেক সরকারের 4 বছর দেখা গেল যে প্রতি বছর গড়ে হয়তো $5 বিলিয়ন বিনিয়োগ আসে। কিন্তু শেষ বছর এসে দেখা যাচ্ছে সেটা $1 বিলিয়নও ক্রস করছে। কারণ শেষ বছরে এসে মানুষ কিন্তু বিনিয়োগ করতে চায় না। এটা হলো বাংলাদেশের ইতিহাসের বাস্তবতা। এই সময় তো একটা আহ, ইয়ে হচ্ছে, আহ, আহ, ভোলাটাল একটা পরিস্থিতি যে আসলে কি হবে, কবে নির্বাচন হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে কি হতে পারে, কারা সরকার মানে গঠন করতে আছে, এই সার্বিক দিকটা চিন্তা কিন্তু মানে করছে আর কি। এখন বিনিয়োগটা যে একেবারেই হবে না তা না। বিনিয়োগ আমরা আশা করি যে হয়তো নির্বাচিত সরকার থাকলে যে পরিমাণ বিনিয়োগ হতো বা
আশা করা যেত সেটা হয়তো সেই পরিমাণ হবে না, তবে যে লোক আসবে। এবং আপনার আইএমএফ এর কথা যেটা বলছেন, আইএমএফ কিন্তু ঘুরে গেছে, প্রায় তাদের 10 দিনের একটা সফর ছিল বাংলাদেশ। তারা চলে গেছেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বসছে, মানবিক ব্যাংকের সাথে একাধিকবার বসছে, এর সাথে বসছে। আহ, মাঝখানে যে লাস্টে যে আমাদের আইএমএফ এর যে আপনার ঋণটা দেওয়ার কথা ছিল, মানে যে ইলেকট্রিসিটি দেওয়ার কথা, মানে টাকাটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আগামী মাসে আগামী যে কিস্তিটা, এটা কিন্তু আমরা পাচ্ছি বলে আমরা পেয়েছি, সেটা হয়তো জুনে। মানে আমরা তো জুনে হয়তো আশ্বাসের আমরা জাতি বাঙালি, আমরা আশ্বাস নিয়ে থাকতে পারি হ্যাঁ, যে হয়তো বা হতে পারে এক ধরনের ইঙ্গিত পাওয়া আশ্বাস। গেছে যে হয়তো। না এখন সেলিম, হ্যাঁ, আমরা এবং আজকের অনুষ্ঠান আপনি শেষ কিন্তু করব পজিটিভ পজিটিভ না, আজকে আমরা পজিটিভ অনুষ্ঠানটা কিছু কিছু সাইনও রয়েছে, যেমন না, ঠিক আছে, পজিটিভ সাইড আছে, যখন পাবো তখন তো আমরা অবশ্যই বলবো। যেমন আজকে আপনি আজকে আমি যে জিনিসটা আমাদের রিজার্ভ, এখন রিজার্ভ ভালো, ডলার সম্পদ কেটে গেছে। না না, রিজার্ভ এগুলো ভালো কিন্তু হলো, একটা ভালো সাইন। রিজার্ভ হ্যাঁ, ভালো হলো যেহেতু আমাদের মানে আমাদের শ্রমিক ভাইরা প্রচুর পরিমাণে টাকা বৈধ পথে পাঠিয়েছে, সেজন্য আমাদের রিজার্ভ ভালো। কারণ আমাদের যে সঠিক যেটা গার্মেন্টস খাত, সেটা থেকে আমাদের ওই যে প্রবাসী কল্যাণ সংস্থার আয়টা বেশি। এখন শেষ যে প্রশ্নটা সেটা হলো, হ্যাঁ। এখন তো ভরা ধানের মৌসুম, বাইরে থেকে চাল আমদানি করা হলো, চালের বাজার কেন অস্থির? আহ, আসলে আহ, এখন এখন এই মুহূর্তে কিন্তু আসলে মৌসুম শেষ বলা যেতে পারে। আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমনের যে মৌসুমটা, এটা কিন্তু শুরু হচ্ছে। আমনের মৌসুমে কিন্তু চাল কিন্তু এখন বাজারে আসেনি। এবং আহ, এই মানে যেটা বলা হচ্ছে আমাদের আর কি, বিভিন্ন আহ, আহ, আপনার রপ্তানিকারকদের সাথে কথা হয়েছে, সেদিন কথা বলে রপ্তানিকারক তিনি বলেন যে লাস্ট 15 তারিখে আমাদের মানে এলসি করা যে চালটা লাস্ট 15 তারিখে এসছে, এবং এরপরে আর চাল আসেনি। এবং আহ, আহ, আমাদের যে বিভিন্ন পোর্ট থেকে আমাদের তথ্য পেলাম, যে পোর্টের মাধ্যমে তথ্য পেলাম যে লাস্ট 27,000 মেট্রিক টন চাল আসছে। এবং চালের দামটা হঠাৎ করে বেড়ে যাওয়াটা একটা দুঃখজনক। এখানে কয়েকটা কোশ্চেন মানে আছে, এবং আমি যেগুলো আমাদের আমাদের কাছে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, সেটা হলো যে চালের বাজারে তো সিন্ডিকেট কিছুটা ছিলই, আগে ছিল, মিল মালিকদের সিন্ডিকেট ছিল। কিন্তু এখনো একটা সিন্ডিকেট বলেন বা একটা এক ধরনের সমস্যা, সেটা হলো যে চালের বাজারে কিন্তু এখন আপনার কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে, কর্পোরেট কোম্পানির কিন্তু মানে যে ধরনের মানে এটা কি আগ্রাসী ভাব, এটা কিন্তু এখনো থামানো যায়নি। হ্যাঁ, তাহলে কি দেখা হলো, যাচ্ছে যে মানে ব্যাপারটা দাঁড়ালো, তারাই ব্যাপারটা দাঁড়ালো কর্পোরেট আর সিন্ডিকেট তো একই, মিলেমিশে তো একাকার। না, কর্পোরেট আর সিন্ডিকেট এক না। মানে কর্পোরেট গুলো তারা কর্পোরেট যারা করে তারাই তো সিন্ডিকেটের অংশ বিশেষ। কারণ একটা কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করতে পারে, কিন্তু হ্যাঁ। একই তো আর কথা, যেমন হলো, যেমন আমরা ধরি কাজী, চালের দাম আমি বলি যেমন আমরা কাজী ফার্মকে যদি ধরি, কাজী ফার্ম সে তো একটা কর্পোরেট হাউস, সে একটা সিন্ডিকেট। মেঘনা গ্রুপ সে একটা কর্পোরেট হাউস, সে একটা সিন্ডিকেট। বসুন্ধরা সে একটা কর্পোরেট, সে একটা সিন্ডিকেট। এটা তো একই মুদ্রার এপিট আর ওপিট। না, সেহেতু এখানে যেটা বাজারের যে সিন্ডিকেট যেভাবে আমরা দেখি আর কি, আমাদের মানে আমাদের আমাদের বাজারের সিন্ডিকেট যেটা, সেটা হলো যে ধরেন কাজী ফার্ম বা বসুন্ধরা বা যারাই ডিম সাপ্লাই দেয়, তারা যদি একসাথে হয়ে যদি বলে যে না, আগামীকাল থেকে আমরা 5 টাকা বেশি দামে ডিম বিক্রি করবো, এটা আমরা এইভাবে সিন্ডিকেট করি। কিন্তু চালের বাজারে যে দুঃখিত, চালের বাজারে যেটা হয়েছে যে আহ, যারা কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করতো, তারা আসলে চালের ব্যবসা করে আসছে। তো দেখা যাচ্ছে আগে মজুত করতো মিল মালিকরা, এখন মজুত করে তারা। তো এইটা এক ধরনের মানে হয়ে গেছে। এখানে যে সম্মিলিত ভাবে মানে চালের দাম নির্ধারণ করতে হবে এমন না। তবে চালের দাম কিন্তু আগামী এই মাসের যেই না কমলেও আগামী মাসের শুরু থেকে চালের দাম কমে আসবে, কারণ আমন ধান কিন্তু চলে আসতেছে। এবং যখন চালের আমন ধানটা যখন চলে আসবে, তখন কিন্তু মিনিকেট বা বিয়ার আকার এই চালের দাম কিন্তু অনেকটাই কমে আসবে। যাক, সেই আশাবাদ দিয়ে আমরা থাকি। সে পর্যন্ত আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। সেলিম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আর আমি নিজের পক্ষ একটু থেকে। নামটা একটু সংশোধন করে দিই, আমার নাম সেলিম মালিক। ও সেলিম মালিক, আহ, সরি সরি সরি, সেলিম সেলিম মালিক। মালিক। সেলিম মাহমুদ চলে আসছে, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সেলিম মালিক তো এই অনেক
সময় আমাদেরকে দেয়া হলো। আর নিউজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আবার কোনোদিন আমাদের দেখা হবে, আবার কোনোদিন আমাদের কথা হবে। তো আমি ফারুক হোসেন আজকে সেলিম মালিকের কাছ থেকে বিদায় নিলাম। আর নিউজের সকল দর্শককে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম।